আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে একজন মাদ্রাসার ছাত্রের কি সমস্যা হতে পারে। অর্থাৎ যখন সে মাদ্রাসায় ভর্তি হয় তখন তার কি ঝামেলা পোহাতে হয়। তো আপনার যদি ছোট কোনো ভাই থেকে থাকে অথবা আপনার কোনো সন্তান থেকে থাকে অথবা আপনার এমন কেউ থেকে থাকে যাকে আপনি মাদ্রাসায় পড়াতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আজকে দেখার চেষ্টা করুন। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মাদ্রাসার ছাত্রের সবচেয়ে বড় যে ঝামেলা পোহাতে হয় সেটি হলো ব্যক্তিগত সমস্যা। ব্যক্তিগত সমস্যাটা হলো এরকম যে একজন ছাত্র যখন বাড়িতে থাকে তখন সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। সে বাবা মার সাথে চাইলে রাগ করতে পারে, অভিমান করতে পারে, সে মন চাইলে কান্না করতে পারে, এমনকি সে কম খেতে পারে, বেশি খেতে পারে, বাড়ির বাহিরে যখন খুশি সে আসা যাওয়া করতে পারে, পরিবারের নানা জায়গায় সে বেড়ানোর জন্য যেতে পারে। কিন্তু মাদ্রাসার ছাত্র যখন এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয় তখন তার জন্য এটা একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। মাদ্রাসায় যাওয়ার পর তাকে চলতে হয় রুটিন মাফিক। সময় মতো খাওয়া, সময় মতো পড়া, সময় মতো খেলাধুলা, সময় মতো গোসল, সময় মতো সব কিছু তাকে করতে হয়। কিন্তু বাড়িতে চাইলে সে একটু আগ-পিছ করতে পারে। তো একজন ছাত্র যখন বাড়ি থেকে মাদ্রাসায় যায় তখন তার জন্য এই বিষয়গুলো এক কঠিন সমস্যা হয়ে দাঁড়ায়। মাদ্রাসার জীবনটা কষ্ট হয়ে যায় তাদের জন্য সবচেয়ে বেশি যারা বাবা মার আদরের দুলাল। মাদ্রাসায় যাওয়ার পর সবাইকে সমান দৃষ্টিতে দেখা হয়। কেউ ধনী হোক, কেউ গরিব হোক, এতিম হোক, অথবা তার অনেক বন্ধুবান্ধব হোক, অথবা তার অনেক অভিভাবক হোক, কোনো পার্থক্য নেই, সবাইকে এক দৃষ্টিতে সেখানে দেখা হয়। যারা মাদ্রাসার প্রতি শ্রদ্ধাশীল, মাদ্রাসার নিয়মকানুন বেশি মেনে চলে, তো এই সমস্ত ব্যক্তিগত সমস্যাগুলো মোকাবেলা করে একজন মাদ্রাসার ছাত্রকে তার জীবন অতিবাহিত করতে হয়। তারপর হলো পারিবারিক সমস্যা। পরিবারের নানা সমস্যা। পরিবারের যদি কেউ মারা যায় তাহলে সে দূরসম্পর্কের কেউ মারা গেলে সহজে জানা যায় সে অংশগ্রহণ করতে পারে না। দূরসম্পর্কের কারো যদি বিবাহ হয় সেই বিবাহে সে অংশগ্রহণ করতে পারে না। যেরকম চাচাতো বোন অথবা কারো নাতি ইত্যাদি কারো যদি বিবাহ হয় সেগুলোতে সে সাধারণত অংশগ্রহণ করতে পারে না। একান্ত আত্মীয় স্বজন যারা আছে তাদের কোনো প্রোগ্রামে সে অংশগ্রহণ করতে পারে। তাছাড়া দাদির আদর, বাবা মার আদর, সবার আদর থেকে সে বঞ্চিত হতে থাকে। এই সমস্ত পারিবারিক সমস্যাগুলো তার জীবনে চলে আসে। তৃতীয় যে সমস্যা সেটা হলো সামাজিক সমস্যা। সমাজের তাকে নিয়মকানুন সম্পূর্ণরূপে মেনে চলতে হয়। কারণ একজন মাদ্রাসার ছাত্র যখন সমাজে আসে তখন সে চাইলেই সেই সমস্ত দোকানপাট অথবা জায়গায় যেতে পারে না যেখানে খেলাধুলা অথবা কোনো মজা ফুর্তির আয়োজন হয়, সেই সমস্ত জায়গায় সে সহজে যেতে পারে না। মানুষ তাকে কটু চোখে দেখে, বাড়ি থেকে তাকে নিষেধ করা হয়। স্কুলের ছাত্র যেরকম খুব সহজভাবে বাড়ির বাহিরে তার সময় অতিবাহিত করতে পারে, বিভিন্ন প্রকারের খেলায় অংশগ্রহণ করতে পারে, বিভিন্ন প্রকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, একজন মাদ্রাসার ছাত্র সমাজের নানা অনুষ্ঠানে সে চাইলেই অংশগ্রহণ করতে পারে না। এটাও একটা ঝামেলা যেটা মাদ্রাসার ছাত্রের জীবনে চলে আসে। তাছাড়া সমাজে তাকে ভালো কাজ করে বেড়াতে হয়, না হলে তাকে অক্ষম অথবা তাকে এমন একজন মাদ্রাসার ছাত্র হিসেবে তুলনা করা হয় যার তুলনাটা করা হয় একটা গাছের সাথে, যেই গাছে ফল নেই। অর্থনৈতিক সমস্যা আছে। একটা মাদ্রাসার ছাত্র বাড়ি থেকে তাকে পর্যাপ্ত টাকা দেওয়া হয় না। মাদ্রাসায় ফ্রি পড়াশোনা করার জন্য তাকে অনেক সময় উৎসাহিত করা হয় এবং স্কুলের ছাত্রর পিছনে যত টাকা ব্যয় করা হয় একজন মাদ্রাসার ছাত্রের পিছনে সেই টাকাটা ব্যয় করা হয় না। তাকে অল্প টাকা দেওয়া হয়, খাবার দাবারের টাকা অল্প, সব কিছু টাকা অল্প। অর্থনৈতিক আরেকটি সমস্যা হলো যখন সে মাদ্রাসার ছাত্র জীবন থেকে সে ফারেক হয়। একজন স্কুলের ছাত্র যেরকম চাইলে যে কোনো কাজে নিজেকে লিপ্ত করতে পারে, কিন্তু একজন মাদ্রাসার ছাত্র সেই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারে না যেখানে তার মাদ্রাসার যে মাদ্রাসাওয়ালি স্ট্যাটাস, এই স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। এরকম কাজে চাইলেই অংশগ্রহণ করতে পারেন। এটা তার জন্য একটা খুবই ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। তাছাড়া মাদ্রাসার ছাত্রদের স্বভাব চরিত্র একটু ভালো হওয়ার কারণে, আখলাক একটু ভালো হওয়ার কারণে বাবা মা যারা আছে তারা মাদ্রাসার ছাত্রের ভাগ্যে আসে। অর্থাৎ ভাই বোন যদি 4-5 জন হয় তখন বাবা মা ওই 4-5 জনের থেকে তার সাথে বেশি থাকতে চায়, যে বাবা মার সাথে খুব ভালো আচরণ করে, তার সন্তানরা ভালো ব্যবহার করে এরকম। তো সাধারণত মাদ্রাসার ছাত্ররা এরকম হয়ে থাকে বিদায় তার জন্য এই বাবা মার অর্থের খরচটাও তাকে একটু বেশি বহন করতে হয়। এটাও একটা আর্থিক সমস্যা।
অর্থনৈতিক আরও সমস্যা রয়েছে। একটা মাদ্রাসার ছাত্র চাইলে মাদ্রাসার বাইরে কোনো ইনকাম করতে পারে না, কারণ তাকে আবাসিক থেকে পড়তে হয়, এবং আবাসিক না থাকলে তার যে পড়াগুলো রয়েছে, মাদ্রাসার পড়ালেখা খুবই কঠিন, এবং এই পড়ালেখাগুলো পড়ার জন্য সময় বের না করে কেউ যদি পড়ালেখা করে, স্কুলের সিস্টেমে যদি পড়ালেখা করে, মাদ্রাসার পড়ালেখার যে একটা লেভেল আছে সেই লেভেল পর্যন্ত সে সহজে যেতে পারে না। মুমতাজ লেভেল, জাহিদ জিদ্দান লেভেল, এইগুলোতে ওঠা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তাছাড়া স্কুলের ছাত্ররা টিউশনি করিয়ে বেড়ায় এবং ভার্সিটি যাওয়ার পর তখন তারা আরও স্বাধীন হয়ে যায়, নানা কাজকর্ম এবং নানা প্র্যাকটিক্যাল কাজে অংশগ্রহণ করতে পারে, সেখান থেকে কিছু অর্থেরও যোগান হয়। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র দাওরা পড়া অথবা ইফতা পড়ার আগ পর্যন্ত এই সুযোগটা খুব কম। আরেকটা হলো রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রীয় সমস্যা কি? একজন মাদ্রাসার ছাত্রের লক্ষ্য উদ্দেশ্য কি? মানবতার জন্য কাজ করা। একজন ছাত্রের লক্ষ্য উদ্দেশ্য হলো মানব জাতিকে সত্যের পথে আহ্বান করা, মানব জাতিকে হেদায়েতের দিকে আহ্বান করা, মানব জাতিকে অন্যায় এবং খারাপ কাজ এবং পাপাচার ইত্যাদি থেকে বিরত রাখা। এটা একজন মাদ্রাসার ছাত্রের মূল লক্ষ্য উদ্দেশ্য। মানুষকে দিন ধর্মের প্রতি আগ্রহী করে তোলা, এবং যারা অন্যায় করে, পাপাচার করে, যারা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাদের বিরুদ্ধে কোনো কাজকর্ম করা, এগুলো হলো মাদ্রাসার ছাত্রের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো সমাজের খারাপ কাজগুলো এবং সমাজের ভ্রান্ত মতবাদগুলো মূলত ছড়ায় কার কাছ থেকে? এগুলো ছড়ায় অধিকাংশ নেতা এবং ক্ষমতাশীল, প্রতাপশীল এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে। আমি সবার কথা বলছি না, অনেকে ভালো আছে, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে, তারা মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যায়, মানুষকে খুনাখুনিতে বাধ্য করে, রক্তপাতে বাধ্য করে। তখন একজন মাদ্রাসার ছাত্র এই সমস্ত সমস্যা মোকাবেলা করার জন্য মানুষকে পরামর্শ দেয়, মানুষকে সহযোগিতা করে, মানুষকে উদ্বুদ্ধ করে, দুর্বল মানুষদের উপর যেন অত্যাচারীরা নিপীড়ন না করতে পারে, সেই সমস্ত প্ল্যান প্রোগ্রামে যখন দুর্বলদেরকে একত্রিত করে প্রতাপশালী মানুষদের বিরুদ্ধে যখন এক করার চেষ্টা করে, তখন রাষ্ট্রের চোখে সে কাঁটা হয়ে দাঁড়ায়, রাষ্ট্রের চোখে সে বাধা হয়ে দাঁড়ায়।